দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি তানিয়া হারুন। এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। জোট না গড়লেও আসন ভাগাভাগি করে বিএনপির প্রতিপক্ষ হয়ে ভোটের মাঠে নামতে চায় ইসলামী দলগুলো। বিএনপির বিকল্প হিসেবে নিজেদের অবস্থান প্রতিষ্ঠার চেষ্টা করছে তারা। ইসলামী দলগুলোর লক্ষ্য একটাই, সব আসনে একক প্রার্থী দিয়ে শক্তিশালী বিকল্প ভোট বাক্স তৈরি করা। এমন গুঞ্জন রয়েছে রাজনীতির ময়দানে। বিশ্লেষকরা বলছেন দলগুলোর এক এক সময়ে এক এক ধরনের অবস্থানের পেছনে রয়েছে রাজনৈতিক স্বার্থ। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ হাসান। জুলাই অভ্যুত্থানের পর অন্য অনেক কিছুর মতো বদলে দিয়েছে বাংলাদেশের রাজনীতির সমীকরণ। ছেদ পড়েছে বিএনপি জামায়াতের প্রায় 2 যুগের সম্পর্ক। অন্যদিকে পুরাতন বিভেদ ভুলে কাছে আসছে জামাত, ইসলামী আন্দোলন সহ ইসলামপন্থী দলগুলো। দীর্ঘদিনের মতপার্থক্য একপাশে রেখে আগামী নির্বাচন ঘিরে সমঝোতার পথে ইসলামী দলগুলো। তাই তো নতুন করে ইসলামী দলগুলো এক টেবিলে। তবে এবার আর বিএনপির সঙ্গে নয়, বরং প্রতিপক্ষ হিসেবেই দেখা হচ্ছে বিএনপিকে। তাই তো আগামী নির্বাচনে বিএনপির বিপক্ষে শক্ত অবস্থান তৈরির চেষ্টা চালাচ্ছে ইসলামী দলগুলো। জোট না করলেও এরই মধ্যে সমঝোতার ভিত্তিতে জামাত, ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি ইসলামী দল আসন ভাগাভাগি করতে পারে বলে গুঞ্জন রয়েছে রাজনৈতিক অঙ্গনে। পিআর পদ্ধতি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, একটি মহল থেকে এর বিরুদ্ধে নানান প্রোপাগান্ডা শুরু করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক স্বার্থ হাসিল করতেই ইসলামী দলগুলো এক এক সময় এক এক ধরনের কথা বলছে। সামনে নিয়ে আসছে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ নানা ইস্যু। তবে বিএনপির সঙ্গে সমঝোতা করে ইসলামী দলগুলো বিরোধী দল হলে সংসদে গুরুত্ব হারাবে। যদি সমঝোতা হয় তাহলে সমঝোতা হলো ওই বিরোধিতার জায়গাটা আমার মনে হয় দুর্বল হয়ে যেতে বাধ্য। এই 18 নির্বাচনের কথাই যদি বলি, জামাতের লোকেরা কি দাড়ি পাল্লা ছেড়ে ধানের শেষ মার্কায় ভোট করেনি? মানুষ কি ভুলে গেছে? মানুষ তো ভুলে যায়নি। এখন তারা আবার ভিন্ন রকমের রাজনীতি করতে চাচ্ছেন। বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন বিএনপির প্রার্থী নির্বাচনের ওপর অনেকটা নির্ভর করছে ইসলামী দলগুলোর সফলতা। জোট হোক আর না হোক, জনগণ থেকে বিচ্ছিন্ন না হলে বিএনপির প্রার্থীদের তেমন সমস্যা হবে না বলেও মত তাদের। এবারে আমার ধারণা যে রাজনীতির ক্ষেত্রে, প্রার্থী নির্ধারণের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি কাজ করবে। তারুণ্যের একটা জয়গান আমরা দেখব। 3 কোটির মতো নতুন ভোটার ভোট দিবে। সেক্ষেত্রে বিএনপি কিরকম প্রার্থী দেয় তার উপরে কিন্তু নির্ভর করবে এই জোটগুলো বা ছোট ছোট সংগঠনগুলো সফলতা। গোপনে না থেকে যদি এই শক্তিটা প্রকাশ্যে থাকে, প্রকাশ্যে থেকে রাজনীতি করে, এটা ভালো। তাহলে হবে কি, প্রতিনিয়ত তারা জনগণের মনের অবস্থার সাথে একটা ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে থাকবে। নির্বাচন ঘিরে বিভেদ বাড়লেও দেশের স্বার্থে জুলাই আন্দোলনের লক্ষ্য পূরণে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকা প্রয়োজন বলে মনে করেন বিশ্লেষকরা। ইমপ্যাক্ট ভালো হয়। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় মানুষের কথা বলার স্বাধীনতা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন পরিকল্পিতভাবে মব কালচার তৈরি করে নির্বাচন পেছানোর পায়তারা চলছে। দলটির আরেক নেতা শামসুজ্জামান দুদু বলছেন, যারা হাসিনার পুনর্বাসন চায় তারাই পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে। সাইফুল ইসলামের রিপোর্ট। রাজধানীর বাংলা একাডেমিতে এই বিতর্ক প্রতিযোগিতার সমাপনীতে প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতার এত বছরেও দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া জাতির জন্য দুঃখজনক। ভিন্ন মতকে দমনের বদলে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাই প্রকৃত গণতন্ত্র বলে মন্তব্য করেন তিনি। আমাদের ছেলেরা এখন আমাদের চেয়ে অনেক অনেক দূরে নিয়ে গেছে এবং আমি কিন্তু আশাবাদী হচ্ছি যে অনেকে যে বলেন যে কিছু হবে না, এটা সঠিক নয়। অনেক কিছু হবে এবং বাংলাদেশে অবশ্যই আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব। এদিকে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার মতো নানা বয়ান তৈরি করে নির্বাচন পিছিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। এই পরিকল্পিত অপপ্রচার, অপতৎপরতা, কৃত্রিমভাবে তৈরি সামাজিক অশান্তি ও গণতন্ত্রের পথ চলাকে বাধাগ্রস্ত করা এবং নির্বাচন পেছানোর সুদূর প্রসারী পরিকল্পনা বলে জনগণ মনে করে। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ সভায় যোগ দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলে পতিত ফ্যাসিস্টকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা নির্বাচন ভয় পায়, যারা কোনো না কোনো অন্ধকারের
শক্তিকে পুনর্বাসন করতে চায়, মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। কায়দা কানুন তারা ধরছে, পিয়ার। আমার কাছে মনে হয় পিয়ারটা এখন যথেষ্ট না। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন দুদু। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিগত 3 নির্বাচনকে বৈধ বলা পর্যবেক্ষকদের ত্রয়োদশ সংসদ নির্বাচনের সুযোগ দেয়া হবে না বলে সাফ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। এরই মধ্যে পর্যবেক্ষক নীতিমালা তৈরি হয়েছে বলেও জানান তিনি। এর আগে বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন সিইসি। বলেন, আগামীতে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় কানাডা। বিগত 3 জাতীয় নির্বাচনে পর্যবেক্ষণ করেছেন দেশি বিদেশি অনেক পর্যবেক্ষক। এসব নির্বাচনে কারচুপি হলেও পর্যবেক্ষকরা তার বৈধতা দিয়েছেন বলে অভিযোগ করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। তাই আগের 3 নির্বাচনকে বৈধতা দেয়া পর্যবেক্ষকরা আগামী নির্বাচনে ডাক পাবেন না বলে সাফ জানান তিনি। গত 3টা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে, অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে, তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত? আমরা নিব, দেখে শুনে নিব যারা ডিপেন্ডেবল, রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে। আমি ফরেন অবজার্ভের কথা বলছি, যাদের এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন দেশে, তারা হয়তো ইলেকশন অবজার্ভ করেছে, ওই ধরনেরই আমরা নিব। মঙ্গলবার নির্বাচন কমিশনে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং এর সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা জানান সিইসি। বলেন, নির্বাচনী প্রস্তুতি নিয়ে জানতে চেয়েছে কানাডা। পাশাপাশি আগামী নির্বাচনে AI এর অপব্যবহার রোধে কানাডার সহযোগিতা চেয়েছে ইসি। প্রস্তুতির বিষয়টা বিস্তারিত আমরা জানিয়েছি। বিকালে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED নির্বাচন কমিশনে ফল উৎসবের আয়োজন করে। সেখানে সিইসি বলেন, সরকারি কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনী আন্তরিক হলে একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। আসুন আমরা প্রমাণ করি, আমরা 91-তে যেমন পেরেছি, 96-তে যেমন পেরেছি, 2001-এ যেমন পেরেছি, এবারও ইনশাল্লাহ সেভাবে আমরা প্রমাণ করে ছাড়বো যে আমাদের এই ক্যাপাবিলিটি আছে, এই সক্ষমতা আছে এবং আমরা চাইলে এটা আমরা করতে পারি। নির্বাচনের তারিখ যথাসময়ে জানানো হবে বলেও জানান সিইসি। সরকারি চাকরি করেছি তো। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। উদ্ভট সিদ্ধান্ত আর ক্ষমতার কাছাকাছি থাকতে মরিয়া হিসেবে পরিচিত জাতীয় পার্টি এবার ফের আলোচনায়। ফ্যাসিবাদের দোসর হিসেবে তকমা পেয়ে এমনিতেই খাদের কিনারে থাকা এই দলের চেয়ারম্যান, মহাসচিব সহ 3 সিনিয়র নেতাকে অব্যাহতি দিয়ে ফের আলোচনার জন্ম দিয়েছেন। যদিও অব্যাহতি পাওয়াদের দাবি এই সিদ্ধান্ত অগণতান্ত্রিক এবং অবৈধ। আর নতুন মহাসচিব বলছেন, অব্যাহতি পাওয়ারা চেয়ারম্যানকে অপসারণের চক্রান্তে লিপ্ত ছিলেন। মুরসালিন হক জুনায়েদ জানাচ্ছেন বিস্তারিত। জন্ম 1986 সালে। প্রায় 4 দশকের রাজনৈতিক পথচলায় হুসেইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি ভেঙেছে 7 বার। গড়ে প্রতি 5 বছরের কিছু বেশি সময় পরপর ওলটপালট হয়েছে লাঙল প্রতীকের দলটি। বলা যায় 90 পরবর্তী প্রায় প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের আগে পরে নেতৃত্ব দখল আর বেদখলেই সময় কাটিয়েছে এরশাদের জাতীয় পার্টি। গতকাল সোমবার দলের সিনিয়র কো-চেয়ারম্যান এবং মহাসচিব পদধারীদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। জ্যেষ্ঠ 3 নেতাকে অব্যাহতি দেওয়া হয় দল থেকেও। মঙ্গলবার দুপুরে পদচ্যুতরা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, মনোনয়ন বিক্রির হিসেব চাওয়াই অব্যাহতির কারণ। চেয়ারম্যানের সিদ্ধান্ত বেআইনি হওয়ায় স্বপদে বহালের দাবি করেন তারা। দলকে একটু গণতন্ত্রমুখী করার জন্য দলের হিসাব চাওয়ার কারণে, দল একটা যৌথ নেতৃত্ব গড়ে তুলবার জন্য দাবি করার কারণে আপনি কাউন্সিলকে সামনে রেখে দলের 10 জন সিনিয়র নেতা তাদেরকে আপনি বিনা কারণে প্রাথমিক সদস্য পদ থেকে তাদের পদ থেকে অব্যাহতি দিলেন। এটা কি ঠিক হলো? প্রেসিডিয়াম মিটিং এর সিদ্ধান্তের কথা বলছেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে এবং অবৈধ। সুতরাং আমি মনে করি আমরা এখনো পার্টিতে সরকারে বহাল আছি। জানান, রাতের অন্ধকারে কিভাবে চেয়ারম্যান পদ ছিনিয়ে নিয়েছিলেন জিএম কাদের। জিএম কাদের কিভাবে একটি চেয়ারম্যান হন রাতের অন্ধকারে। যে লোকটি তার মৃত্যু পদ জানতে রাত 11টা থেকে 12টার মধ্যে তাকে ঘুম থেকে উঠিয়ে জোর করে তার সিগনেচার দেওয়া।
জ্যেষ্ঠ নেতাদের সরিয়ে দেয়া কি দলের পরিচ্ছন্নতা পরিকল্পনা? প্রশ্নের উত্তর দিতে নিউজ 24-এর মুখোমুখি লাঙ্গল প্রতীকের নয়া মহাসচিব। আমি এটাকে ক্লিনজিং বলবো না, এটা নবজন্ম হতে পারে। যে সিনিয়র সম্মানিত প্রেসিডিয়াম সদস্যবৃন্দ বা সিনিয়র নেতৃবৃন্দ যারা ক্ষুব্ধ ন্যাচারালি, যারা প্রাথমিক সদস্য পর্যায় থেকে যাদের অব্যাহতি দেওয়া হয়েছে, আসলে একটি বিকল্প কাউন্সিল করে চেয়ারম্যানকে হুমকি দিয়ে, চেয়ারম্যানের সাথে রাজনীতি না করার ঘোষণা দিয়ে ওনারা নিজেরাই তো আসলে বিকল্প পথ বেছে নিয়েছিলেন। নবজন্মের ক্রাইটেরিয়া তো ওইটা না যে অতীতে কি করেছি, নবজন্মের মূল ক্রাইটেরিয়া হচ্ছে কারা পার্টির নেতৃত্বকে এই মুহূর্তে মানতে চাচ্ছে না। দলীয় গঠনতন্ত্র মেনেই পদ এবং দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কয়েক নেতাকে, জানান জাতীয় পার্টির তরুণ এই মহাসচিব। গঠনতন্ত্রের 30 ধারায় বলা আছে যে পার্টির চেয়ারম্যান কোনো সদস্যের বিরুদ্ধে প্রেসিডিয়াম সদস্যের সাথে আলোচনা করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবেন। ঠিক তাই উনি করেছেন। তো এই যে আলোচনা করে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন, এখানে আইনের কোনো ব্যত্যয় হয়নি। আপনারা শুধু একা একাই চেয়ারম্যানকে সরিয়ে ফেলবেন? চেয়ারম্যানকে রিমুভালেরও কিন্তু গণতান্ত্রিক পথ আমাদের সংবিধানেই বলা আছে। দলীয় কাউন্সিল ঘিরে যে সংকটে পড়ল এরশাদের দল, তার সমাধানের চেয়ে আরও জটিল হওয়ার সম্ভাবনা আছে। কেননা আসছে 14 জুলাই দলটির প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিচ্ছে উভয় পক্ষ। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। ভিয়েতনাম সফল হলেও শুল্ক হার কমানোর দর কষাকষিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। 3 মাস আলোচনার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি অন্তর্বর্তী সরকার। পূর্ব ঘোষিত শুল্ক হার থেকে মাত্র 2% কমিয়ে বাংলাদেশের উপর 35% শুল্ক আরোপ করল মার্কিন প্রেসিডেন্ট। রপ্তানিকারকরা বলছেন সরকারের এমন ব্যর্থতায় কঠিন প্রতিযোগিতার মুখে দেশের রপ্তানি খাত। তবে অর্থ উপদেষ্টা বলেছেন এখনো সুযোগ আছে আলোচনার। বিস্তারিত রিয়াদ সুমনের রিপোর্টে। গত এপ্রিলে বিশ্বের বেশ কিছু দেশ থেকে পণ্য আমদানিতে বিভিন্ন হারে অতিরিক্ত শুল্ক আরোপ করে মার্কিন প্রেসিডেন্ট, যে তালিকায় বাংলাদেশের নামের পাশে বসে 37% পারস্পরিক শুল্ক। এতে হুমকিতে পড়ে আমেরিকায় বাংলাদেশের $8.5 বিলিয়ন রপ্তানি। যদিও প্রধান উপদেষ্টার চিঠিতে সেটি 90 দিনের জন্য স্থগিত করেন ট্রাম্প। সুযোগ দেয়া হয় আলোচনার, যা কাজে লাগিয়ে কয়েকটি দেশ শুল্ক হার কমাতে পারলেও ব্যর্থ বাংলাদেশ। সোমবার এক ঘোষণায় বাংলাদেশ সহ 14টি দেশের উপর সংশোধিত শুল্ক ঘোষণা করে যুক্তরাষ্ট্র, যেখানে বাংলাদেশের নতুন শুল্ক হার 35% কার্যকর হবে 1 আগস্ট থেকে। এই নেগোসিয়েশনে এই পর্যন্ত যদি বলি যে খুব বেশি স্মার্টনেস আমরা দেখাতে পারিনি। প্রথম 2 মাসে একজন নেগোসিয়েট করছেন, পরবর্তীকালে আবার এই পরিবর্তনে আর একজন গেছেন। এইটা একটা রং সিগন্যাল গেলেও যেতে পারে। বাণিজ্য উপদেষ্টা নিজেই এখন এটার মধ্যে ইনভলভ হয়েছেন। আমরা মনে করি প্রধান উপদেষ্টার এটাতে ইনভলভ হওয়া উচিত। রপ্তানি বাজারে বাংলাদেশের কঠিন প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম এরই মধ্যে শুল্ক হার 25% নামিয়ে আনতে পেরেছে। তাই নতুন হার কার্যকর হলে রপ্তানিতে প্রতিযোগিতা সক্ষমতা হারাবে বাংলাদেশ, এমন শঙ্কা রপ্তানিকারক ও বিশ্লেষকদের। আমাদের কম্পিটিটিভ কান্ট্রির চেয়ে আমাদের যদি ট্যারিফের পরিমাণ 10 থেকে 15% পার্থক্য থাকে, সেইটা হলো অ্যাডজাস্ট করা খুব একদম অসম্ভব বিষয়। মাত্র কয়েকটা বাজারের উপর যদি আপনার নির্ভরতা থাকে, তাহলে কিন্তু ওই সুবিধার হয়তো আপনি সাময়িকভাবে নিতে পারবেন, সেটা দীর্ঘস্থায়ী হবে না। তবে এখনো আলোচনার সুযোগ দেখছে সরকার। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ, মিলিটারি সরঞ্জাম তুলাসহ বিভিন্ন পণ্য আমদানি বাড়ানোর কথা ভাবছে ঢাকা। তারা অগস্ট পর্যন্ত এই চিঠির কার্যকরিতা দিয়েছে, অগস্টের 1 তারিখ থেকে। আবার আজকে থেকে এই 35% ইম্পোজ করে সেইটার কার্যকরিতা 1 মাস দিল এবং খসড়া এখন পাঠালো। অর্থটা কি? অর্থটা হলো যে নেগোসিয়েশন করে কিছু একটা করা যাবে। আমরা সেটার জন্যই তো প্রচেষ্টা নিচ্ছি। এখন ওইখানে আমাদের বাণিজ্য উপদেষ্টা আছেন, উনি 3 দিন আগে গেছেন। আজকেই কমার্স যাচ্ছে। 8 তারিখে মিটিং, মানে আমাদের ওদের 8 তারিখ মানে কালকে খুব ভোরবেলা। ওই মিটিং এর পর আমরা বুঝতে পারবো, কারণ এই যেটা দিয়েছে সেটা ঠিক অফিসিয়াল তো। এটা USTR এর সাথে যখন আলাপ করবে, উনি ম্যান্ডেটরি এর আগে 3 দিন আগে কথা বলেছে, কালকের পর আমরা বুঝতে পারবো। বুধবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধি দলের বৈঠক হবে। এখন সেদিকে তাকিয়ে সংশ্লিষ্টরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে বিরতি নিচ্ছি। ফিরছে কিছুক্ষণ পর, সাথে থাকবেন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ।
শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে আরও ডজন খানেক অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে বলে জানিয়েছে দুদক। তবে বিদেশে থাকা সম্পদের তথ্য পেতে জটিলতা তৈরি হওয়ায় অনুসন্ধান কাজে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন। এদিন দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার সাবেক এমপি আবুল কালাম আজাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে পালানোর পর একের পর এক মামলায় দুদকের জালে ফাঁসতে থাকেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে পূর্বাঞ্চলের প্লট জালিয়াতির ঘটনায় হাসিনা ও তার পরিবারের সদস্যদের মামলার চার্জশিট ছাড়া বাকি অনুসন্ধানের বিষয়ে এখনও দৃশ্যমান অগ্রগতি নেই। শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে দুদকে চলমান অনুসন্ধানগুলোর মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিমানবন্দর উন্নয়নে দুর্নীতি, সূচনা ফাউন্ডেশন, সিআরআই সহ প্রত্যেকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ। দুদক বলছে অভিযুক্তদের বিদেশে থাকা সম্পদের তথ্য পেতে বেগ পেতে হচ্ছে, ফলে অনুসন্ধান কার্যক্রম পিছিয়ে পড়েছে। দেশের বাইরে থেকে অনেক তথ্যাদি আমাদের সংগ্রহ করতে হয়, যেগুলিতে আমরা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠিয়েছি অনেক জায়গা থেকে। এখনো আমরা দালিলিক প্রমাণাদি সংগ্রহ করতে পারিনি বা আমাদের কাছে এখনো সেগুলো এসে পৌঁছায়নি, সেই কারণে কিছুটা সময় লাগছে। এদিন কুমিল্লা 4 আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ ও হাই স্পিড গ্রুপের পরিচালক ইফতেখার আহমেদ মাসুদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। মোহাম্মদ আবুল কালাম আজাদ, সাবেক সংসদ সদস্য, কুমিল্লা 4, এবং জনাব ইফতেখার আহমেদ মাসুদ, পরিচালক প্রশাসন, হাই স্পিড গ্রুপ অফ কোম্পানিজের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, কমিশন বাণিজ্য সহ দুর্নীতির বিস্তর অভিযোগ আনা হয়েছে। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েছেন ওইসব এলাকার সাধারণ মানুষ। ফেনীতে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 407 মিলিমিটার। তলিয়ে গেছে শহরের অলিগলি, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এদিকে সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ফেনীতে সোমবার সকাল 9টা থেকে শুরু হওয়া বৃষ্টি থেমে থেমে চলছে মঙ্গলবার পর্যন্ত। একটানা বৃষ্টিতে তলিয়ে গেছে শহরের প্রধান সড়ক। শহরের রামপুর, শাহিন একাডেমি, পাঠানবাড়ি, নাজির রোড, পেট্রো বাংলা সহ বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়াও বাড়ছে সীমান্তবর্তী 3 নদী মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর পানিও। রাস্তাঘাটে চলাচল কষ্ট হওয়ার কারণে আমাদের ইনকাম বন্ধ হয়ে গেছে। এই দোকানের ভিতরে হাঁটু পানি, আমরা কোনোভাবেই ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না। গত বছর এইভাবে হয়েছে, এবারে ওইভাবে হইতেছে। আমি মনে করি এই পরিস্থিতি খারাপের একমাত্র কারণ হচ্ছে ড্রেনগুলো অপরিষ্কার থাকা। এদিকে সপ্তাহব্যাপী টানা বৃষ্টি ও ভারী বর্ষণে কক্সবাজারের 1/2 শতাধিক গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা বাড়িঘর। শহরের হোটেল মোটেল জোনে কলাতলি প্রধান সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। দুর্ভোগে পড়েছেন পর্যটকরাও। পাহাড় থেকে পাহাড় ভাঙিয়ে এসে এখানে তো পাহাড় ভাঙে অনেক সমস্যায়। পার হইব বলে ডর লাগে, ঘর ভাঙে যাইবে বলে ডর লাগে। ভাড়া বাসার টাকা দিতে পারি না, তাই সেজন্য এই কারণে এখানে পাহাড়ে অঞ্চল আমাদের থেকে থাকতে হয়। এখানে মৌসুমী বায়ুটা সক্রিয় আছে এবং এই উত্তর বঙ্গোপসাগরে এটা প্রবল আকারে আছে, এই জন্য এখানে অনেক বাতাস এবং এরই প্রেক্ষিতে আমরা কয়েকদিন যাবত ধরে আমরা এই 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত সাগরে দেখাতে বলা হয়েছে। নোয়াখালীতে টানা বৃষ্টিতে শহরের প্রধান সব সড়ক অলিগলি পানিতে তলিয়ে গেছে। অনেক এলাকার বাসাবাড়িতেও পানি ঢুকে পড়েছে। আমরা যে ক্লাসে পড়ি ওই ক্লাসে অনেক সময় পানি ডুবে যায়। আমাদের এখন পরীক্ষা চলতেছে, আমরা পরীক্ষা দিতে পারতেছি না। লঘুচাপের প্রভাবে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর রয়েছে প্রচন্ড উত্তাল। এছাড়া চট্টগ্রাম, সিলেট, খুলনা, ঢাকা সহ দেশের বেশিরভাগ স্থানে বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি। ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকবেন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। দর্শক, আপনার হাতের মোবাইল ফোনটি যদি হারিয়ে যায় তাহলে কিভাবে উদ্ধার করবেন? মোবাইল চুরি বা হারানোর পর আপনার ফোনটি ব্যবহার করা হতে পারে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডেও।
এসব বিষয় নিয়ে বেশ কিছু পরামর্শ দিচ্ছে পুলিশ। তারা বলছে মোবাইল হারানোর পরই কিছু পদক্ষেপ অনুসরণ করলে দ্রুত উদ্ধার ও অনাকাঙ্ক্ষিত ঝুঁকি এড়ানো সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ আলাবনী। আধুনিক সময়ের অবিচ্ছেদ্য অংশ মোবাইল ফোন। তথ্য প্রযুক্তি নির্ভর এই যুগে ফোনহীন একদিন তো দূরের কথা, 1 ঘন্টা কাটানো অনেকের জন্যই প্রায় অসম্ভব। এই অতি জরুরি যন্ত্রটি অসচেতনতায় যেমন হারিয়ে যায়, তেমনি হয় চুরি বা ছিনতাইও। এতে ফোনের ব্যবহারকারীকে এমনিতেই পড়তে হয় ভোগান্তিতে। তার উপর ঝুঁকি সৃষ্টি হয় চুরি বা ছিনতাই হওয়া মোবাইল ফোনটি অপরাধমূলক কাজে ব্যবহার করা হয় কিনা তা নিয়ে। সম্প্রতি এসব বিবেচনায় 12 আর্মড পুলিশ ব্যাটালিয়ন হারানো মোবাইল ফোন উদ্ধারে একটি ডেডিকেটেড সাইবার ও সিডিআর অ্যানালাইসিস শাখা কাজ করছে। এজন্য আপনারা যারা মোবাইল ফোনে তথ্য রাখবেন সেক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, যেন আপনার তথ্যটা একটু এনক্রিপ্টেড থাকে, যে সে যেন এটা ওপেন না করতে পারে সেদিকে খেয়াল রাখবেন। এপিবিএন এর এই বিশেষ শাখাটির পরামর্শ, মোবাইল ফোন ব্যবহারকারীরা যেন ফোনের ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি বা IMEI নম্বর সংরক্ষণ করে রাখেন। ফোন হারিয়ে গেলে বা চুরি ছিনতাই হলে IMEI নম্বর উল্লেখ করে অনলাইনে করতে হবে হারানো জিডি। নির্ধারিত হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে হবে জিডির কপিটি। এছাড়াও সরাসরি অভিযোগ দেওয়া যাবে 12 এপিবিএনেও। কারণ ফোন হারায় তাকে জিডি করার পরামর্শ দেবেন। ফোন ব্যবহারের সময় বেশ কিছু নিয়ম মানার পরামর্শ পুলিশের। এতে সহজে শনাক্ত করা সম্ভব হারানো বা চুরি ছিনতাই হওয়া ফোনটি। এছাড়াও বায়োমেট্রিক সুরক্ষা রাখা, হারানোর সাথে সাথেই মোবাইলের সিম দ্রুত বন্ধ করা জরুরি। কেননা অপরাধীরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করতে পারে, পরিচিত জনদের কাছ থেকে দাবি করতে পারে অর্থ। সিডিআর অ্যানালাইসিস করতে হয়েছে প্রায় 12,000 এবং এর মধ্যে 900 মোবাইল ফোন আমরা গত 6 মাসে উদ্ধার করেছি এবং গত 2 মাসে হয়েছে 300 মোবাইল ফোন উদ্ধার হয়েছে। গেল 6 মাসে প্রায় 5,500 জিডি তদন্ত করে বিভিন্ন ব্র্যান্ডের 900টি মোবাইল ফোন উদ্ধার করে 12 এপিবিএন। সম্প্রতি প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে এসব মোবাইল ফোন। মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা। এই ছিল নিউজ 24 সংবাদে। দর্শক, দেশে করোনা ভাইরাস ও বিভিন্ন সংক্রমণের হার বেড়েছে। সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন সেফনিল ফেস মাস্ক।